ব্যাংক খাতে যে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়েছে, যখন সরকার ব্যাংকের কাছে হাত পাতে তখন ব্যাংকের তারল্য কমে যায়। 50,000 কোটি টাকার এখন জিডিপি আমাদের। এই মুহূর্তে ব্যাংক খাত এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আরেকজন অতিথি, জনাব ফারুক মঈনুদ্দিন। তিনি ব্যাংক খাত বিশ্লেষক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যেতে চাই তার কাছে। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ৭১-এর এবারের বাজেট স্পেশালে। শুরুতেই আমরা যদি ব্যাংক খাতের কথা চিন্তা করি, সেখানে আমরা দেখলাম যে সরকার নানাভাবে চেষ্টা করেছে। সে অন্তর্বর্তী সরকারের পর থেকে যে ব্যাংক খাতকে আসলে চাঙা করার জন্য নতুন করে তারা বাজেটও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আপনার কাছে কি মনে হয় সরকার বর্তমানে যে পদক্ষেপগুলো নিচ্ছে বা সমসাময়িক ব্যাংকিং খাতের যে সমস্যাগুলো চলছে, সেগুলো সরকার এই বাজেটের মধ্যে যথাযথভাবে অ্যাড্রেস করতে পেরেছে কিনা, বা তারা যে লক্ষ্যমাত্রাগুলো নির্ধারণ করছে সেগুলো অর্জিত হবে কিনা? ধন্যবাদ আপনাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে ব্যাংক খাতকে সংস্কার করা কিংবা ব্যাংক খাতে যে বর্তমান যে সমস্যা, সেটি একেবারে সরাসরি বাজেটের সাথে সম্পর্কিত বলে আমার মনে হয় না। কারণ বাজেটে সরকার কিছু ব্যাংকের ক্যাপিটালাইজেশন করার জন্য কিংবা প্রয়োজনে তাদেরকে হার দেওয়ার জন্য কিছু টাকা তার সংস্থা রেখেছে 24,000 কোটি টাকার মতো। কিন্তু বিষয়টা ওখানে না। বিষয়টা হচ্ছে যে ব্যাংক খাতের যে বর্তমান ভঙ্গুর অবস্থা, ব্যাংক খাতে যে বিশাল বিশাল সব গর্ত সৃষ্টি হয়েছে, এইগুলো আসলে কিভাবে আসবে? এটা তো যেটা বাজেটে দেওয়া হচ্ছে সেটা কোনো ফায়ার ফাইটিং এর মতো অবস্থা, কিন্তু দীর্ঘস্থায়ী যে সংকট সেটা কিন্তু বাজেট দিয়ে এবং বাজেটের মধ্যে সেটা প্রতিফলিত নয় এবং এটা সম্ভব নয়। এটার জন্য অন্য ধরনের পরিকল্পনা নিতে হবে। আমরা বাজেটের মধ্যে তেমন কিছু দেখতে পাচ্ছি না এবং সরকারের পক্ষে বাজেট দিয়ে তেমন কিছু করা সম্ভব হবে না। বাজেটের মধ্যে শুধুমাত্র সংস্থান, ব্যাংকগুলোকে কিছু মাত্রা সংস্থান দেওয়ার জন্য এবং সরকারি ব্যাংকগুলোর যে ক্যাপিটাল ইনএডিকুয়েসি, এগুলোকে কিছু অংশে পুনর্ভরণ করার জন্য তারা দিতে পারেন, কিন্তু ব্যাংকের খাতের সংকটে বাজেট দিয়ে হবে না। এটা হচ্ছে আবার সোজা একেবারে ওভার সিম্পলিফাইড একটা কি বলবো অ্যানালাইসিস। এখন কথা হচ্ছে যে বাজেটের বিষয়, বাজেটটা তো প্রতি বছরের আয় ব্যয়ের হিসাবে, এর মধ্যে দিয়ে একটি বছরের আয় ব্যয়ের হিসাবের মধ্যে ব্যাংক খাতে যে বিশাল একটা সমস্যা, সেটিকে তো দূর করা কোনোভাবে সম্ভব নয়। এটার জন্য অন্য ব্যবস্থা নিতে হবে। সুতরাং এই বাজেটের মধ্যে যে ব্যাংকিং খাতের সমস্যার কোনো সুরাহা হয়ে যাবে সেটা আমি মনে করি। উদ্দিন, আমি আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে বাজেটের সাথে যদি আপনার প্রেক্ষাপটে যদি ধরি, আমি বাজেটের সাথে ব্যাংক খাত খুব বেশি সম্পৃক্ত নয়, কিন্তু কথা হচ্ছে যে অর্থনীতির জন্য অর্থনীতির মূল চালিকা শক্তি সেই ব্যাংক খাতে আমরা যদি রিসেন্ট সময়ের বিষয়টা দেখি, মানুষের ব্যাংক খাতের প্রতি আস্থা সরে যাচ্ছে, আস্থা হারিয়ে ফেলছেন, মানুষ টাকা উঠিয়ে নিচ্ছেন, ঘরে নিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে সরকার যে ঘাটতি পূরণের জন্য ব্যাংকের উপর নির্ভরশীল, সেই ব্যাংক খাত থেকে সরকার কতটা আশাবাদী হয়ে তার ওই ঘাটতি পূরণ করতে পারবে? সেই লিকুইডিটি বা সেই তারল্যটা কি ব্যাংক খাতের মধ্যে থাকবে কিনা এই অবস্থা চলমান থাকলে? আমি কিন্তু বলিনি যে বাজেটের সাথে ব্যাংক খাতের একেবারে সম্পর্ক না। আমি বলছি যে আপনি বলছেন যে ব্যাংক খাতে যে বর্তমান যে সংকট, সেটি কোনো উপশমের এই বাজেটে কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা। আমি অবশ্যই আছে, সরকারের কিছু বরাদ্দ আছে, কিন্তু সেটা দিয়ে কিন্তু ব্যাংক খাতে যে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত পুরোপুরি দূরীভূত হবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, বাজেটের সাথে অন্যদিকে সম্পর্ক আছে, কারণ সরকারের ইনএডিকুয়েট আপনার রেভিনিউ কালেকশন, এই ইনএডিকুয়েট রেভিনিউ কালেকশনের জন্য সরকারকে ব্যাংকের কাছে কিংবা অন্য বিদেশের কাছে হাত পাততে হয়। যখন সরকার ব্যাংকের কাছে হাত পাতে তখন ব্যাংকের তারল্য কমে যায়। ব্যাংক তখন ব্যবসায় যেটা ব্যাংকের কোর বিজনেস, সেখানে তাদের কাছে দেওয়ার মধ্যে যথেষ্ট লিকুইডিটি থাকে না। সুতরাং সম্পর্ক এখানে অবশ্যই আছে। এখন এইখানে যদি এইটা নিয়ে কথা বলতে হলে কিন্তু কথা অন্যদিকে যায়। তাহলে ব্যাংকের কাছে সরকারকে কেন হাত পাততে হয়? ব্যাংকের কাছে সরকারকে তখনই হাত পাততে হয়, মানে ব্যাংকটাকে ধার করতে হয় কখন? যখন সরকার নিজস্ব যে আয় ব্যবস্থা সেটি সংহত করতে পারে না। এবং সরকারের এই সংহত করতে না পারার বিষয়টিকে আমাদের জন্য, আমি আমি আমাদের মতো একটা দেশের জন্য আপনার প্রায় 50,000 কোটি টাকার এখন জিডিপি আমাদের জন্য একটু লজ্জাজনক বিষয়। আমরা ট্যাক্স জিডিপির ইস্যু যদি ধরেন, আমরা নেপালের মতো দেশের চাইতে অনেক কম। সুতরাং অবশ্যই বাজেটের মধ্যে আছে, বাজেট দিয়ে তাহলে এই যে ব্যাংকের কাছে আসা, এটা একটা দীর্ঘস্থায়ী অথবা একটু ঘুরিয়ে সম্পর্ক আছে তো বটে। কারণ ব্যাংকের কাছে না আসার জন্য সরকারকে তার রাজস্ব আয় বাড়াতে হবে। এই রাজস্ব আয় বাড়ানোর বিষয়গুলোকে বাজেটের সাথে সম্ভব। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এইবার বাজেটও সম্ভবত বলেছেন যে 2030-31 সাল নাগাদ এই 6.8 যে ট্যাক্স জিডিপি রেশিও, এটাকে 9.6 নিয়ে যাওয়া, 8.6 9.6 নিয়ে যাওয়া হবে।
কিন্তু কিভাবে হবে তার কোনো আমরা সুরাহা দেখছি না। এগুলো তো জনাব জনাব ফারুক মঈনুদ্দিন, আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো, সেটি হচ্ছে যে আপনি একজন ব্যাংক খাত বিশেষজ্ঞ হিসেবে আমরা দেখেছি যে প্রবলেম আইডেন্টিফাইড অ্যান্ড সলিউশন প্রয়োজন। আপনি ব্যাংক খাতের সংস্কারে $1/2 ট্রিলিয়ন ইকোনমিতে তা বেশি পরিমাণ ব্যাংক রয়েছে। এখন সেই ক্ষেত্রে এই প্রবলেম সলিউশনের জন্য সরকারের জন্য আপনার কি পরামর্শ থাকবে? সরকার কি কৌশল অবলম্বন করে এই ভঙ্গুর অবস্থা থেকে বের হয়ে আসবে? আপনি যদি ব্যাংকের কথায় ব্যাংকের যদি শুধু ব্যাংকের সংকটের মধ্যে থাকতে বলে, তাহলে আমি সেই হিসাবে বলছি আমার কিছু পরামর্শ আছে অবশ্যই। প্রথম কথা হচ্ছে যে আমাদের এখন যে সবচেয়ে বড় সমস্যা ব্যাংকগুলোতে যে অবাধে বেনামি ঋণ ইত্যাদি যে একটা বিশাল সংকটের সৃষ্টি করা হয়েছে, এটার জন্য আমি যেটা সাজেস্ট করতে চাই এবং করিও সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাদের খেলাপি ঋণ এখন 35% খেলাপি ঋণ পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। এখন বিষয়টা হচ্ছে যে এই 35% খেলাপি ঋণের মধ্যে অনেক ঋণ আছে যেগুলো সত্যিকার অর্থে মানে সাদা চোখে যেটা লুটপাট হয়ে গেছে, এক। দুই হচ্ছে আর ধরনের হচ্ছে বেনামি ঋণ। আমি বলছি বেনামি ঋণ কিংবা সত্যিকারের তসরুফের মধ্যে যে লুটপাট, এটিকে আপনার খেলাপি ঋণের মধ্যে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নাই। এগুলোকে আলাদা করে ফেলতে হবে এবং আলাদা করে যেটি হয় সেটি হচ্ছে যে ব্যাংকগুলোকে বলতে হবে, ব্যাংকের একটা খাত আছে যে যখন কোনো ব্যাংকে জাল জ্বালিয়ে দিতে হবে, এখানে একটা প্রতিষ্ঠিত বিল নামে একটা খাত আছে, যেগুলো এখানে সরিয়ে ফেলা হোক। সরিয়ে ফেললে আপনার এটা কমে যাবে, আপনার খেলাপি ঋণের যে পার্সেন্টেজ দেখা যায়। এইটার জন্য সরকারকে এখন বরাদ্দ দেওয়া কিংবা কিভাবে সংস্থান হবে সেইটা কিন্তু বিষয়। এটা সরকারি ব্যাংকের জন্য একরকম হবে, আবার প্রাইভেট ব্যাংকের জন্য একরকম হবে। সুতরাং সরকারি ব্যাংকের জন্য যেটা হবে সেটা কিন্তু সরকারের দায়িত্ব, তার সেখানে তহবিল পুনর্ভরণ। বেসরকারি ব্যাংকের জন্য অন্য বেসরকারি ব্যাংকগুলোই করতে পারবে। সুতরাং বাজেট আলোচনার মধ্যে এটাকে সীমিত রাখা আসলে যাচ্ছে না, আমি যেটা বারবারই বলতে চাই। অবশ্যই বাজেটের মধ্যে কিছু কিছু সংস্থান রাখা যায়, তবে এইটা কিন্তু দীর্ঘমেয়াদী। এবং এটা আপনি যদি ব্যাংকিং সংকটের কথা বলতে চান, তাহলে আমার প্রথম পরামর্শ হবে এটা। দ্বিতীয় পরামর্শ হবে যে আপনার বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি মনিটরিং, এটাকে আরো জোরদার করা এবং ব্যাংকগুলোকে বাধ্য করা। আমাদের দেশের মধ্যে একই ব্যাংকিং আইনে কিছু ব্যাংক খুবই ভালো করছে, কিছু ব্যাংক এত খারাপ কেন করবে? কিছু ব্যাংকের 60-70% কেন এনপিএল হবে, যেখানে কোনো কোনো ব্যাংকের 3%। একই আইনে তো দেশ চলছে। তাহলে সরকারকে ওই ব্যবস্থাটাই করতে হবে যে ব্যাংকগুলো যাতে ব্যাংকিং নর্ম যেটা আছে সেটা পরিপূর্ণভাবে পরিপালন করে এবং সেটির জন্য কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে, এক। দুই হচ্ছে খেলাপি ঋণের ব্যাপারে যেটা সবচেয়ে বেশি বড় সংকট আমাদের জন্য তৈরি করেছে, সেই খেলাপি ঋণ গ্রহণকারীদের ব্যাপারে সরকারকে আরো কঠোর হতে হবে। কারণ আনফর্চুনেটলি আমাদের দেশে কি হয়, আমাদের দেশে যেটা হয়েছে সেটা হচ্ছে আইন প্রণয়ন যারা করেন তারা অধিকাংশ দলিত ব্যবসায়ী। আমাদের দেশের পার্লামেন্ট এখন আপনার রাজনীতিবিদরা প্রায় নেই বললেই চলে, খুবই নেগলিজিবল তাদের নাম্বার। সুতরাং আইনটা প্রণয়ন হবে কাদের জন্য কিংবা কারা করবেন, এই ব্যাপারগুলো কিন্তু খুবই স্বচ্ছভাবে আমরা দেখতে পাই। তার সমাধান আমার হাতে নাই, কিন্তু আমি এই অবজারভেশনে দিলাম যে এগুলা থেকে আপনাকে সরকারকে নির্মোহভাবে একেবারে সত্যিকার অর্থে কোনো ধরনের ওই কি বলে বিরাগ কিংবা অনুরাগের বশবর্তী নয় যে কাজগুলো করা যায়, তাহলে মাত্র সম্ভব। আদারওয়াইজ এটা রাজনৈতিক সদিচ্ছার বিষয়, আমি সবসময় বলি। কারণ কথা হচ্ছে যে এই জিনিসগুলা রাজনৈতিক ভাবে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, সেটি সরকারকে কঠোরভাবে নির্মোহভাবে নিতে হবে। এবং আবারও বলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। জনাব ফারুক মঈনুদ্দিন, আপনি বলছিলেন যে রাজনৈতিক সদিচ্ছার কথা। আমরা যদি নির্বাচনের আগের সময়টা দেখি, সেখানে আমরা দেখেছি অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যারা নিজেরা আসলে ঋণ খেলাপি। পরবর্তীতে নানাভাবে তারা কুটকৌশল বা কলা কৌশল করে তারা নিজেরাই এখন আবার সেই আইনগুলো প্রণয়ন করছেন। আপনার কি মনে হয়, দীর্ঘদিন ধরে আপনি এই খাতটাকে বিশ্লেষণ করছেন, এই মানুষরাই কি পরবর্তীতে আবার যে খেলাপির বিরুদ্ধে আইন করবে কিনা? এই কথাটা আমি একটু আগে যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের দেশে আমরা যারা ব্যাংকার, আমরা যারা দীর্ঘদিন ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমরা দেখছি আমরা কত অসহায়। ঋণ খেলাপের ব্যাপারে আমরা কতখানি অসহায়, কারণ কোনো ধরনের পলিসি সাপোর্ট আমরা পাই না। কারণ এমন সব আইন কিছু করা হয় যেগুলো দেখা যায় সব খেলাপি বান্ধব কিংবা ব্যবসায়ী বান্ধব, কিন্তু ব্যাংক বান্ধব কিংবা নীতি বান্ধব কোনো আমরা কোনো আইন দেখতে পাই না। এতে করে কি প্রমাণিত হয় যে আমরা বারবার দেখেছি বিভিন্ন সময় আইন করা হয়েছে, তার মধ্যে ফাঁক ফোকর রেখে দেওয়া হচ্ছে যাতে করে খেলাপিরা সুযোগ পেয়ে যায় না। বছর পর বছর আমরা গত 15-16 বছর দেখতে পাচ্ছি সমানে খেলাপিদের জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে। সুতরাং খেলাপি রয়ে গেছেন, তাদের খেলাপি ঋণের হার বেড়েছে, কিন্তু সত্যিকার ভালো যারা ঋণ গ্রহীতা
তারা কিন্তু সবসময় বঞ্চিত হয়েছে। সুতরাং এই জন্য কথাটা বলছি, যেটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, এই চক্র থেকে আমরা বেরোতে পারবো না। এটা আমার দীর্ঘদিনের অবজারভেশন আমি বলছি, এবং এটা আপনারও প্রমাণ পাবেন, এটা আমার মুখের কথা নয়। এটা দেখলেই বোঝা যায় যে সরকার রাজনৈতিক সদিচ্ছা কতখানি প্রয়োজন। জনাব ফারুক মাইনুদ্দিন, ৭১-এর বাজেট স্পেশালে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনার পরামর্শ অনুযায়ী দেশের ব্যাংক খাতের উত্তরোত্তর সাফল্য হোক। দর্শক, ৭১-এর বাজেট বিশ্লেষে ছিলেন আমাদের সাথে ব্যাংক খাত বিশ্লেষক ফারুক মইনুদ্দিন।